বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকায় তার একাধিক প্রবন্ধ ও 8টি বই প্রকাশিত হয়েছে। তার গবেষণার বিষয়বস্তু এমার্জেন্স অফ সাউন্ডস ইন Siliguri during post-independence period, a history of displacement, migration and resettlement, 1947 to 2011. একাধিক পত্র-পত্রিকায় তিনি লেখালেখি করেন এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও তিনি যথেষ্ট সুপরিচিত। তার এই সেশনে শেয়ার করার জন্য আমি অনুরোধ জানাবো দ্বিজেন্দ্রলাল কলেজের অধ্যক্ষ ডক্টর বাণীব্রত গোস্বামী মহাশয়। আদিত্য বিশ্বাস মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। বক্তার তালিকায় নামটা যদি এখন শেষে সেটা যদি বিলম্বিত অনুপ্রেরণা হতে আগে হয় তাহলে বক্তার চাপ যতটা থাকে তার চাপ বেড়ে যায়। ফলে সেই চ্যালেঞ্জটা আমাকে নিতে হবে। সেই সঙ্গে সঙ্গে যদি মাঠটা যদি নিতে পারি, শচীনই হোক বা সৌরভই হোক, মাঠটা নিজের হলে মাঠটা একটা প্রেশার। কেন কথা বললাম? কারণ আমি এখানকারই সন্তান। এখান থেকে একটু 12 কিলোমিটার দূরে আমার জন্ম হয়েছে। তো আজকে পরিকল্পনা একেখান কলেজের এই 1 দিবসীয় আন্তর্জাতিক সেমিনারে আমাকে বক্তা হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য কলেজের কর্তৃপক্ষ, বিশেষ করে কলেজের মাননীয় অধ্যক্ষ গৌতম কুমার ঘোষ, আমার দাদা তুল্য, এবং আমার ভাতৃপ্রতি অধ্যাপক নন্দীগোপালকে ধন্যবাদ জানাবো। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো আরেকজন ব্যক্তিত্বকে, যার অবদান ছাড়া এই কলেজটা হতো না, আমার এই কলেজে বক্তব্য রাখার সুযোগ। তিনি হচ্ছেন এই কলেজের পরিচালন সমিতির সভাপতি বর্তমানে এবং বিশিষ্ট সাংবাদিক হাতে মুশতাক সাহেব। আজকের এই আলোচনা চক্রে আমার ব্যাসের সামনে অনেকেই যারা দর্শক হিসাবে বা শ্রোতা হিসাবে আমাকে সহ্য করছে, তাদের মধ্যে অনেকেই আছে যারা আমার প্রতিদিনের সঙ্গে সংযুক্ত আছেন। আমার অভিভাবিকা, আমার কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর স্বাগত দাস মহন্ত, আমার সহযোগী 2 অধ্যাপক আমার কলেজের নারায়ণ নন্দী এবং আয়োজন, সেই সঙ্গে সঙ্গে আমার সতীর্থ বক্তা হিসেবে যারা ছিলেন বিশিষ্ট জনতারা, সুমন্দা, ভাতৃপ্রতিম সেলিম, সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে বিশিষ্ট অধ্যাপক তিনি তার বক্তব্য রেখেছেন, এবং আর যারা রয়েছেন আমার উপরে বিভিন্ন কলেজের আমার চেনা জানা বিশিষ্ট শিক্ষা প্রশাসক, কলেজের অধ্যাপক, আর আমার কলেজে একসাথে পড়েছে 3টে বছর আমার বন্ধু অধ্যাপক কেশব। আর দীর্ঘায়িত করবো না, ওই যে বললাম চ্যালেঞ্জটা খুব বড়। ফলে আমি যে জায়গায় ঢুকতে চাইছি, আমি টেকনিশিয়ানকে বলবো আমার এখানে একটা পিপিটি আছে, 3 নম্বর পাতায় একটা ভিডিও ক্লিপস দিয়ে শুরু করবো। দিয়ে আমার একদম বক্তব্যের নির্যাস যেটুকু সেটুকুই আমি উপস্থাপন করবো। 3 নম্বরের প্রথম যে ভিডিও ক্লিপস আছে আমি ঠিক সেটাই দেখাতে বলবো, যদি কোনো সমস্যা না। Please, have a seat. Thank you. So, Major Jackson के स्टुअर्ट জানালেন ডুয়েট কাজ শুরু হচ্ছে এবং ইস্ট সাইড অংশগ্রহণ করলে নিশ্চিতভাবে জৌলুস বাড়বে। খবর শুনে বেজায় খুশি জ্যাকসন, কিন্তু স্টুয়ার্টের খুব ইচ্ছে ব্রিটিশদের সঙ্গে নগেন্দ্র প্রসাদের হাতে করা বয়েজ বা ফ্রেন্ডস ক্লাব খেলতে এখানে। ব্যাস, ওই নামটি শুনে ঘরে ফেলে পড়লেন জ্যাকসন। খেলা তো বুঝতাম, এমনকি কোনো ভারতীয় ছায়াও কিন্তু মাঠে পড়তে দিতে নারাজ। This is our game. Always has been, always will be. Not even the shadow of a native should make its way out to our village.
racer. This one knows how to play the ball. Just the one I wanted. So, you like to play? Let's play. Bravo, sir. Bravo. Go for another one. I recognize you. You are our pitch. Excellent, sir. Why didn't you try over the ball? Put one on his head. Indians can't play football. Football requires strength, precision, courage, all of which you lack. You can't even stand still, can you? Let's try, shall we? Stand very still. Brilliant! Very good, sir. Now we know why Indians will always remain beneath our feet. Find it out and chase to it. Good luck. যেটা দেখলেন ঠিক সেই জায়গা থেকে আমি আমার আলোচনা খুব সংক্ষিপ্ত ফুটবল চামড়া তোমার কাছে যাকে নিয়ে আমরা খেলার মাঠে এই চারটা এই যে গোলাকার চামড়ার বস্তু এটাকে নিয়ে দেখে খেলার মাঠে রক্ষণ আক্রমণ প্রতি আক্রমণ প্রতিরোধ কৌশল এই সমস্ত কিছু রচিত হয় জয় পরাজয়। এই ফুটবলকে আমি 1905 সালের 16 অক্টোবর থেকে 1947 সালের 15 আগস্ট মাঝখানের যে ভারতবর্ষের ইতিহাস বিশেষ করে জাতীয়তাবাদী স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সেইখানে আমার পাঠ্যপুস্তকে বলি বা কোথাও ফুটবল সম্পর্কে আমাদের মানে এটা যে একটা আমাদের স্বাধীনতা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ টুলস হতে পারে আমরা সেইভাবে কোনোদিন ভাবি। আমি জাস্ট আমার স্বল্প আমার খুব সংক্ষিপ্ত বক্তব্যে সেই জায়গাটাকে একটু ধরার চেষ্টা করব। আমি ইচ্ছে ছিল বড় করে ধরার, কিন্তু সম্ভব হবে না। আমরা যদি 1905-এর লর্ড কার্জনের বঙ্গভাগ সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল ভাবনা তার প্রতিক্রিয়ায় যে স্বদেশী বয়কট আন্দোলন থেকে শুরু করে মহাত্মা গান্ধী 1920 সালের অহিংস অসহযোগ আন্দোলন কিংবা 1930 সালের আইন অমান্য আন্দোলন কিংবা 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন কিংবা মুসলিম লীগের যে ডাইরেক্ট অ্যাকশন লীগ, এই যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোকে আমরা যদি জাতীয় স্বাধীনতা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে ভাবি দেখব প্রত্যেকটা আন্দোলনে একটা টুলস এবং টেকনিক্সের ক্ষেত্রে একটা নিজস্বতা আছে। যেমন ধরি আমরা যদি অ্যান্টি পার্টিশন মুভমেন্টে টেকনিক্সগুলো কি ছিল, একটা ছিল স্বদেশী, আর একটা ছিল বয়কট, আর একটা ছিল জাতীয় শিক্ষা আন্দোলন। তেমনি করে আমরা যদি আবার টেকনিক টুলসের ক্ষেত্রে যাই, হাতিয়ারের ক্ষেত্রে যাই, তাহলে দেখবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গ বিভাজনের বিরুদ্ধে হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক রূপে রাখিকে হাতে রেখেছে। তেমনি আমরা যদি 1920 সালের অহিংস অসহযোগ আন্দোলন টেকনিক্স কি অহিংস অসহযোগের ভিত্তিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন পরিচালনা, অন্যতম টুলস কি ছিল বা হাতিয়ার কি ছিল, চরকা। আবার যদি আপনি আইন অমান্য আন্দোলনে চলে যান তাহলে দেখবেন আইন অমান্য ব্রিটিশের প্রচলিত আইনকে ভঙ্গ করা হাতিয়ার হিসাবে কিন্তু লবণকে চয়ন করা। তার পিছনে বিভিন্ন কারণ আছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন সেটা যদি 1905 থেকে 1947 সালের মাঝখানে করা হয় তাহলে যে গণ আন্দোলনগুলো পরিচালিত হয়েছে তার পিছনে টুলস এবং টেকনিক্সের একটা বিরাট ভূমিকা আছে। কিন্তু এই যে ফুটবল যেটা আমরা দেখলাম ফিল্ডে, এই ফুটবল সমস্ত দিক থেকে কিন্তু ব্যবহৃত হয়েছে টুলস। আমি যদি ব্রিটিশদের কথা বলি তাহলে বঙ্গ বিভাজনের অনেক আগেই ব্রিটিশরা
এই ফুটবলকে তাদের টুলস হিসাবে, ইম্পেরিয়াল টুলস হিসাবে ব্যবহার করছে। আবার আমাদের আমরা যদি বাংলার কথা বলি, আমরা বাঙালিদের কথা বলি, তাহলে আমরা যাদেরকে মানে অর্থাৎ ব্রিটিশরা আমাদের পৌরুষত্ব নিয়ে, আমাদের সাহস নিয়ে, আমাদের ব্যক্তিত্ব নিয়ে নানাভাবে ব্যঙ্গ-বিদ্রূপ করেছে, তার জবাবের জন্য কিন্তু আমরা ফুটবলকে বেছে নিচ্ছি। তার অন্যতম ব্যক্তিত্ব ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ শর্মা, যেটা আপনি দেখবেন প্রখ্যাত চিত্রাভিনেতা দেব তার অভিনীত। এরপরে আমরা দেখবো যে বঙ্গবন্ধু বিরোধী যখন আন্দোলন চলছে, তখনও কিন্তু আমাদের যে এই যে ফুটবল, সেই ফুটবলে জাতীয়তাবাদী আন্দোলনের একটা টুলস হিসাবে ব্যবহৃত হচ্ছে। একইভাবে একই সময়ে ব্রিটিশরা ফুটবলকে তাদের টুলস হিসেবে ব্যবহার করছে। কেন? আপনারা দেখবেন যে 1905 সালে বঙ্গবন্ধু বিরোধী আন্দোলন যখন চলছে, তখন অদ্ভুতভাবে এই বাংলার বিখ্যাত বিপ্লবী, সে অনুশীলন সমিতির মধ্যেই হোক বা যুগান্তর সমিতির মধ্যেই হোক, বাণী ঘোষ, প্রফুল্ল চাকি বা ক্ষুদিরাম বসু, উল্লাস দত্ত, হেমচন্দ্র কানুনগো, এই সমস্ত বিপ্লবীরা যেমন বোমা হাতে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, তেমনি আমার এই বাংলার বিভিন্ন ব্যক্তিরা, বিশেষ করে যুবরা, সে পূর্ব বাংলার হতে পারে, পশ্চিম বাংলার হতে, এই বাংলার হতে পারে, তারা কিন্তু ফুটবলকে আশ্রয় করে ব্রিটিশদের যে পরাধীনতা এবং তাদের যে অহংকার, তাদের যে অধ্যত্ব, তার বিরুদ্ধে জবাব দিয়েছিল খালি পায়ে। যে ঘটনাটা আমি বলছি সেটা হচ্ছে মোহনবাগানের 1911 খ্রিস্টাব্দে যে আইএফএ লিগ চলে। এই ঘটনা ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু 1911 সালে মোহনবাগান এর 11 জন প্লেয়ার, তার মধ্যে 10 জন খালি পায়ে, একজন শুধুমাত্র সুদীপ চট্টোপাধ্যায় শুধুমাত্র ফুট পায়ে খেলেছিল। খালি পায়ে শ্বেতাঙ্গ ব্রিটিশ যারা সাম্রাজ্যবাদী প্রশাসক, যে মুহূর্তে বাংলাকে যারা ভাগ করে দিয়েছে, এবং তারপরে 1911 সালে যখন মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হচ্ছে, সেই বছরে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হচ্ছে। সেই প্রতিক্রিয়া, সেই প্রেক্ষাপটে 11 জন দামাল বাঙালি প্লেয়ার, যাদের মধ্যে পূর্ববঙ্গের 5 জন, এই বাংলার 6 জন, তারা মিলে ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে দিচ্ছে 2-1 গোলে। এই ঘটনা ভারতবর্ষের জাতীয় আন্দোলনের ইতিহাসে কত বড় যে বার্তা বহন করে এনেছিল, সেটা আমরা হদিস পাবো না। এবং সমসাময়িক যে সমস্ত পত্রপত্রিকা, শুধু এদেশের পত্রপত্রিকা, বিদেশের পত্রপত্রিকার কিছু সংবাদ পরিবেশন যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা তার আগে এই বিজয়ী দলের ক্যাপ্টেন শিবদাস বাগলির নেতৃত্বে যখন বিজয়ী দল কাস্টমসের ফান্ডে আজকে যখন নিজেদের তাবুতে ফিরে যাচ্ছে, তখন এক বৃদ্ধ তাকে জিজ্ঞেস করছে, এটা তো হলো, অর্থাৎ শ্বেতাঙ্গ ফুটবলারদের তো হারানো গেল, ওই ইউনিয়ন জ্যাক পতাকা দিয়ে তাকে বলে ওটা কবে হবে? তখন শিবদাস বাগলি বলেছিলেন যে আবার মোহনবাগান যদি চ্যাম্পিয়ন হবে, সেদিন ওই ইউনিয়ন জ্যাক পতাকাটা নেমে আসবে। কাকতালীয় ভাবে হলেও আপনারা দেখবেন মোহনবাগান দ্বিতীয়বার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল 1947 সালে। সুতরাং এই যে ঘটনাটা, মোহনবাগানের এই যে লিগ চ্যাম্পিয়নের ঘটনা, এটা ভীষণই গুরুত্বপূর্ণ। কিন্তু এটা মনে রাখতে হবে যে মোহনবাগান শুধু 1911 সালে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল তাই নয়। 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষিত হওয়ার পর থেকে যে সমস্ত টুর্নামেন্ট হয়েছে, সে কোচবিহার গোল্ড কাপ হোক বা লক্ষ্মীবিলাস কাপ হোক বা ট্রেডস কাপ হোক, প্রত্যেকটা কাপে মোহনবাগান কিন্তু একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। যেমন গ্লাডস্টোন কাপ 4 বার, 1905 থেকে 1911 সালের মধ্যে 4 বার চ্যাম্পিয়ন হয়েছে। ট্রেডস কাপ 2 বার চ্যাম্পিয়ন হয়েছে। কোচবিহার কাপ, যেটা কোচবিহার জেলা মহারাজের প্রধানমন্ত্রী সেই টুর্নামেন্ট কোচবিহারে হতো, সেখানে মোহনবাগান 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। ভাবতে পারেন তাহলে 11 ঘটনাই গুরুত্বপূর্ণ নয়, এবং প্রত্যেকটা ক্ষেত্রে মোহনবাগানের প্লেয়াররা অত্যন্ত সাফল্যের সঙ্গে বিনা বুটে খেলে তারা জয়ের পতাকা তারা হস্তগত করেছে। তাহলে পরে মোহনবাগানের এই যে জয়, এটা ভারতবর্ষের জাতীয় আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা, এবং তার টুলস কি? ফুটবল। এবার কিছু পত্রপত্রিকার কথা যদি না বলি,
তাহলে ব্যাপারটা আমরা বুঝতে পারবো না এর গুরুত্ব কত। সমসাময়িক পত্র-পত্রিকায় মোহনবাগানের এই জয়, 29শে জুলাই 1911 সালের এই জয় ভারতবর্ষের ফুটবলের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। সেটা সম্পর্কে বিশেষ করে রয়টার্সের কথা আপনারা সকলে জানেন। সেখানে উল্লেখ করা হচ্ছে যে এই প্রথমবারের মতো এক ভারতীয় দল শক্তিশালী ইংরেজ ফৌজি দলকে পরাজিত করে আইএফএসি জয় করে কলকাতা ময়দানে সমবেত 80,000 দর্শক মোহনবাগানের বিজয়ে উন্মত্ত হয়ে উঠল। যদিও তাদের অধিকাংশ খেলার দৃশ্য প্রত্যক্ষ করতে পারেনি, তবে ঘুড়ির মাধ্যমে ম্যাচের ফলাফল জানিয়ে দেওয়া হয়েছে। উচ্ছ্বসিত জনতা নিজেদের উত্থানের পরিধান ছিঁড়ে তা পতাকার মতো ঘুরিয়ে উৎসব উদযাপন করতে। রয়টার্স তেমনি বা ম্যানচেস্টার গার্ডিয়ান বিখ্যাত ইংল্যান্ডের পত্রিকা 11 সালের 4 আগস্ট 29শে জুলাই 5 দিন পরে কি বলছে? 80,000 দর্শকের উন্মাদনার মাঝে এক দেশি বাঙালি দল দুর্জয় ব্রিটিশ ফৌজি দলকে পরাস্ত করে আইএফএসি জয় করল। এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ জয়ীরাই সেই দল যারা শারীরিক সক্ষমতায় মজবুত, দৃষ্টিতে তীক্ষ্ণ এবং বুদ্ধিতে প্রখর। ভাবুন, এই ইংরেজরা বাঙালিদের শরীর নিয়ে, বাঙালিদের ঔষধ নিয়ে প্রস্তুত করেছে। সেই বাঙালি দল মোহনবাগান ইংরেজদেরকে, যারা নিজেদের শরীর নিয়ে, নিজেদের সভ্যতা নিয়ে, নিজেদের দক্ষতা নিয়ে প্রস্তুত করে গর্ব করত, তাদের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ। আর একটা পত্রিকার কথা বলি, সেটা হচ্ছে আমাদের দেশের পত্রিকা অমৃতবাজার। সেই অমৃতবাজার পত্রিকায় 31শে জুলাই এক সম্পাদকীয়তে লেখা হয়েছিল, বাঙালিকে নিতান্তই অসামরিকরা সেই প্রচলিত ধারণাটি ভুল প্রমাণ করেছে শিবদাসের। শারীরিক ও মানসিক উৎকর্ষের চরমে না পৌঁছলে এই জয় সম্ভব হতো। আর বৈষ্ণবী পত্রিকা বলছে, বাঙালির মৃতপ্রায় গঙ্গার মান এনেছে মোহনবাগান। তারা প্রমাণ করেছে যে বাঙালি শুধু সাহিত্যে, সংস্কৃতিতে নয়, প্রয়োজনে বিজয়ের জন্য সংঘবদ্ধ হতেও সক্ষম। কংগ্রেস নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যেখানে দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে পারেন, সেখানে মোহনবাগানের সেক্রেটারি শৈলেন্দ্রনাথ প্রমাণ করলেন যে বাঙালিরাও দলগত ঐক্য জানে, যার ফল এই ঐতিহাসিক। তার মানে মোহনবাগানের এই যে আইফেটিক জয়, এটা ভারতীয় জাতীয়তাবাদের একটা অন্যতম স্মারক ছিল। ব্রিটিশদের শ্রেষ্ঠত্বের বিরুদ্ধে একটা কড়া জবাব ছিল এই মোহনবাগানের স্মৃতি। কিন্তু ওই যে বললাম, ফুটবলকে নানাভাবে ব্যবহার করা হয়েছে। সাম্রাজ্যবাদীরা তাদের টুলস হিসেবে ব্যবহার করেছে বঙ্গোপনিবেশ, যাতে করে বাংলার যুবরা বোমা হাতে বোমা তৈরি করতে না পারে বা বিপ্লবী আন্দোলনে যোগ দিতে না পারে। এই সময়ে বেশি বেশি করে তারা টুর্নামেন্টের আয়োজন করেছে। অর্থাৎ টুলস হিসাবে এদেশীয় ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দমিত করার প্রক্রিয়া হিসাবে টুলস হিসাবে ফুটবলকে ব্যবহার করেছে। আবার আর একটা ক্লাবের কথা বলব, যেটা 1947-এর পরিণতির ক্ষেত্রে এই ফুটবলকে ব্যবহার করেছে, সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং। এখানে একটি গুরুত্বপূর্ণ 1889 খ্রিস্টাব্দে মোহনবাগান গঠিত হয়, আর 1891 খ্রিস্টাব্দে মোহামেডান স্পোর্টিং। কিন্তু প্রথম দিকে মোহামেডান স্পোর্টিং, কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি যে ভারতবর্ষে যে সাম্প্রদায়িকতার ভিত্তিতে দেশভাগের পটভূমি তৈরি হল, তার কিছুটা হলেও রসদ ওই ফুটবলের ময়দানে কিন্তু রচিত হয়েছে। বিশেষ করে 1934 থেকে 1938 খ্রিস্টাব্দে মোহামেডান স্পোর্টিং পরপর 5 বার আইএফএ লিগ জয় করেছে। এই যে ঘটনা, ভারতবর্ষে বিশেষ করে বাঙালি মুসলিম সাম্প্রদায়িকতাবাদের ক্ষেত্রে, শুধু বাঙালি মুসলিম সাম্প্রদায়িক বলবো না, গোটা ভারতবর্ষে মুসলিম জাতীয়তাবাদের ক্ষেত্রে, যেটাকে আমরা অনেক সময় সাম্প্রদায়িকতা বলি, সেটার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এবং এটাকে এই যে মোহনবাগানের যে জয়, একবার জয় করছে, মোহামেডান সেখানে পরপর 5 বার জয় করে জাতীয় স্বীকৃতি পেল না, বরং এটাকে মুসলিমদের জয় হিসাবে দেখা হচ্ছে। কেন? বিশেষ করে আমি
এখানে তিনজন কবির কবিতার কথা বলবো, তাহলে মহামেডানের যে জয়ের যে গুরুত্ব তাৎপর্য সেটা আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম তিনি মহামেডানের যে লীগ জয় সেই সম্পর্কে লিখেছেন তার মোবারকবাদ, যে চরণ দিয়ে ফুটবল নিয়ে জাগাইলে বিস্ময়, সেই চরণের শক্তি জাগুক আবার। দুটো লাইন বললাম। গোলাম মুস্তফা আর একটা বিখ্যাত কবি সেই সময়, তিনি লীগ বিজয় কবিতায় তিনি লিখেছেন, নয় রে নয় এ লীগ বিজয়, আজকে মোর লীগ বিজয়। আর একটা কবিতা, গোলাম মুস্তফার যে কবিতাটা বললাম, এটা গান হিসাবে সেই সময় মুসলিমদের মধ্যে একটা ব্যাপক জাগরণ তৈরি করছে। সেই গানটা তিনি গিয়েছিলেন, তিনি হচ্ছে কবি আব্বাস। আমি চেষ্টা করেছি গানটা উদ্ধার করতে, কিন্তু আমি পাইনি। শাহাদাত হোসেনের যে জিন্দাবাদ কবিতা, সেখানেও এই মহামেডানের চাপ কেন হওয়ার যে ঘটনা সেইটাকে দেখানো হচ্ছে, মহাকঙ্কাল জাগিয়াছে সেই, নড়িয়া উঠিছে গলিত সব, বিপুল জীবনে রুদ্র জোয়ার, অল্লনে জাগে বিজয় হয়। বাকি শব্দগুলো পড়লে আপনার সময়ের জন্য। তাহলে পরে দেখা যাচ্ছে যে মুসলিমরা তাদের আত্মপরিচয়ের ভাষা মহামেডান স্পোর্টিং এর মধ্য দিয়ে কিন্তু তারা খুঁজে পাওয়ার চেষ্টা করছে। এবং এই ক্লাবের সঙ্গে এই 1930-এর দশকে যারা যুক্ত ছিলেন তাদের নামটা বলি, তাহলে বুঝতে পারবেন যে পরবর্তীকালে মুসলিম লীগের যে আন্দোলন, পৃথক রাষ্ট্রের আন্দোলন, তার সঙ্গে কতটা চলছে। খাজা নাজিমুদ্দিনের কথা আপনারা জানেন, শেখ নুরুদ্দিনের কথা জানেন, বা একে ফজলুল হকের কথা জানেন। এরা কিন্তু প্রত্যক্ষভাবে মহামেডান স্পোর্টিং পরিচালনার সঙ্গে যুক্ত ছিল। তাহলে ভারতবর্ষের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হাতিয়ার রূপে ফুটবলকে ব্যবহার করা, জাতীয়তাবাদের গুরুত্বপূর্ণ হাতিয়ার রূপে ফুটবলকে ব্যবহার করা, সাম্প্রদায়িক শক্তির আস্ফালনে ফুটবলকে ব্যবহার করা, এই তিনটা গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু আমরা এখানে খুঁজে পাচ্ছি। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে বাঙালির সাংস্কৃতিক জগতে অন্তর্বিরোধের সমস্যা। সেটা সবাই জানি, সেটা হচ্ছে বাঙাল কবির সমস্যা। বাঙাল কবি বলতে ওই ইলিশ আর চিংড়ি, মোহনবাগান আর ইস্ট বেঙ্গল। অনেকে ভাবে ইস্ট বেঙ্গল মানে বাংলা ভাগ, দেশ ভাগ হয়ে যাওয়ার পরে উপার বাংলা থেকে আসা উদ্বাস্তুরা তারা ইস্ট বেঙ্গল ক্লাব তৈরি করছিলেন। না, 1920 সালে ইস্ট বেঙ্গল ক্লাব কেন হয়েছিল? কারণ হচ্ছে একটা ঘটনা বলি, তাহলে বলতে পারেন। কোচবিহার ক্লাব হচ্ছে জোড়াবাগান বনাম মোহনবাগান। জোড়াবাগানের দুই প্লেয়ার, একজন হচ্ছে শৈলেশ বসু আর একজন হচ্ছে নোসা শেখ, তারা পূর্ববঙ্গীয় প্লেয়ার, ঢাকার। কিন্তু জোড়াবাগানের ক্লাবের কর্মকর্তা যারা, তারা এবং ফুটবলাররা মূলত ভোটিং সংখ্যা বেশি। তো ওদের দুজনকে প্রথমে খেলানো হয়, না খেলানোর পরে পরের দিকে এই ক্লাবের সহসভাপতি সুরেশ চন্দ্র, তিনি পূর্ববঙ্গীয় যোদ্ধা, তিনি অনুরোধ করাতে ওদেরকে ডামানো, কিন্তু 2 গোলে জোড়াবাগান হেরে যায়। এবং এই ঘটনার জন্য চাপান্তর হয়। কেউ কেউ বলেন যে এই শৈলেশ বোস আর নোসা সিংয়ের সেদের জন্যই হেরে যায় জোড়াবাগান, আবার কেউ কেউ বলে এদেরকে বেরিতে নামানোর ফলে এই পরাজয় হয়। ফলে শেষ পর্যন্ত পূর্ববঙ্গীরা, বাঙালরা যারা কলকাতায় সেই সময় শিক্ষা দীক্ষা সংস্কৃতিতে তারা অস্তিত্ব রক্ষার জন্য রয়েছে এবং তারা নিজস্ব সত্তা নিয়ে বাঁচার চেষ্টা করছে, তারা এই ইস্ট বেঙ্গল ক্লাব গড়ে তোলার মধ্য দিয়ে উপজাতীয় যে আত্মপরিচয়, উপজাতীয় উপ আঞ্চলিক যে জাতীয়তাবাদ, সেই উপ আঞ্চলিক জাতীয়তাবাদের যে একটা দিক এই ফুটবলের মধ্য দিয়ে কিন্তু প্রকাশিত হয়েছে। এবং আমরা দেখবো এই ইস্ট বেঙ্গল ক্লাব 1920 সালে গঠিত হলে ইস্ট বেঙ্গল ক্লাবের সোনালী দিকগুলো কিন্তু 1954 থেকে শুরু হচ্ছে। কারণ দেশভাগের পরে ওপার বাংলা থেকে উদ্বাস্তু মানুষের ফল যেভাবে নামলো, তার ফলে ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু আর্থিকভাবে হোক এবং তার খেলোয়াড় হিসেবে তার যে সাপ্লাই লাইন সেটা অনেক জোরদার হয়েছিল, যার ফলে ইস্ট বেঙ্গল পরবর্তী দশকে ব্যাপক সাফল্য পেয়েছিল। আর দেশভাগের ফলে মহামেডান স্পোর্টিং ধীরে ধীরে তারা দুর্বল হয়ে গিয়েছিল, কারণ মুসলিমদের বৃহৎ অংশ তারা চলে গিয়েছিল পাকিস্তান।
অর্থাৎ ফুটবলকে কেন্দ্র করে কোথাও না কোথাও রাজনীতি, অর্থনীতি, সমাজ এবং সংস্কৃতির একটা সংযোগ কিন্তু গড়ে উঠেছে। কিন্তু এই ইতিহাস চর্চার কাজটা আমরা করি সেভাবে ফুটবলকে নিয়ে এইভাবে ভাবনা আমরা করি। আসলে কি আমরা ইতিহাস বলতে যেটা বোঝাই তার অ্যাপ্রোচে একটা গলদ ছিল, যদিও কাটা গেছে, শেষ কথা বলবো। এই বঙ্গ বিভাজন এবং নলেজ সিস্টেমের রিভাইভাল এইটা করতে গেলে ইতিহাসকে নতুন ভাবে দেখা দরকার এবং সেই দেখাটা নিউ সোশ্যাল হিস্ট্রি অ্যাপ্রোচে দেখছে। সেদিকে আপনারা অনেকে জানেন যে মাধ্যমিক লেভেলে দশম শ্রেণীর পাঠ্যপুস্তকের যে প্রথম অধ্যায় যেখানে সামাজিক ইতিহাস পড়ানো হয়, সেখানে একটা পাতা দেড়টা পাতা খেলার ইতিহাস চর্চা নিয়েও কিন্তু জায়গা রয়েছে। যেমন পরিবেশের ইতিহাস চর্চা, নাটকের ইতিহাস, দর্শনের ইতিহাস বা চিকিৎসার ইতিহাস, বিজ্ঞানের ইতিহাস। অর্থাৎ ইতিহাস চর্চা দিগন্ত প্রসারিত হচ্ছে। সেই জায়গা থেকে খেলার ইতিহাস চর্চা আগামী দিনে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে আমাদেরকে বেশি উদ্যোগী হতে হবে এবং আমরা খুঁজে পাবো। যেমন এখনকার দেখেন এই যে টেনশনটা হচ্ছে ভারত আর বাংলাদেশ, কোন কলোনিয়াল পাওয়ার যারা নব্য সাম্রাজ্যবাদী, তারা এই উপমহাদেশে অর্থনৈতিক সাম্রাজ্যবাদকে প্রতিষ্ঠিত করতে বা তাদের জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্টকে তৈরি করতে বা তাদের স্বার্থকে সিদ্ধ করতে কোথাও না কোথাও ক্রিকেটকে কাজে লাগাচ্ছে। আপনি ভালো করে লক্ষ্য রাখবেন, বাংলাদেশ যেদিন থেকে ক্রিকেটে একটু একটু করে শক্তিশালী হতে শুরু করেছে, বাংলাদেশিদের মধ্যে ভারত বিরোধিতা একটু একটু করে বাড়তে শুরু করেছে। অর্থাৎ খেলা কোথাও না কোথাও, যেমন ভারত পাকিস্তানের মধ্যে ক্রিকেটের ব্যবহার করতে জানি, সুতরাং খেলা আমাদের কাছে ইতিহাস চর্চার নতুন দিগন্ত হতে পারে। অলরেডি কাজ হচ্ছে, আমাদের বাংলাদেশ কাজ হচ্ছে। আপনারা দু একটা বইয়ের কথা বলবো, নিশ্চয়ই পড়বেন যদি পড়ে না থাকেন। গড়িয়া মজুমদার 22 গজের ইতিহাস ক্রিকেট নিয়ে, বা কৌশি বন্দ্যোপাধ্যায়ের খেলা যখন ইতিহাস, আরো কিছু বই আছে, মিহির বোসের লেখা বই আছে, অর্জুন আপাদোরায়ের লেখা বই আছে, বা রামচন্দ্র গুহের লেখা বই আছে। সেই বইগুলো পড়ে আমার পড়লে আমার মনে হয় ইতিহাস চর্চার গবেষণার নতুন নতুন দিক উদ্ঘাটিত হতে পারে এবং তার ফলে এই বঙ্গ বিভাজন পরবর্তী যে জ্ঞান নলেজ সিস্টেম সেটাকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে আমরা সবাই একটা নতুন কন্ট্রিবিউশন দিতে পারি। এই হচ্ছে আমার খুব বেশি বলে ফেললাম হয়তো বা সুন্দর কম বলার প্রতিশ্রুতি দিয়ে। ধন্যবাদ আবারও সকলকে। প্রথমে আমি ধন্যবাদ দিতে বলে গেছিলাম আমার বন্ধুকে প্রবীণকে দেখছি না, খুব ভালো লাগার মুহূর্ত শেষ করলাম, আবেগের জায়গা, গভীর পড়ার নিজের জায়গা। এই কলেজের আয়োজকরা সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলে ধন্যবাদ আজকের বিশ্বাস মহাশয়কে। আজকে চেয়ারপারসন ডক্টর মানিক মহাশয়কে অনুরোধ জানাবো সংক্ষেপে সম্পর্কে কিছু বলার জন্য। তার আগে আমি একটি কথা বলতে চাই, আমাদের যারা পার্টিসিপেন্টসরা আছেন তার আপনাদের পিঠের মধ্যে একটি কিউআর কোড দেওয়া আছে ফিডব্যাকে। হ্যাঁ, কাইন্ডলি যদি ওটা একটু আমাদের ফিল আপ করে দেন তাহলে আপনাদের পিঠের মধ্যে দেখবেন একটা ফিডব্যাক লিংকে কিউআর কোড দেওয়া আছে, যদি ওটা একটু ফিল আপ করে দেন, আপনারা স্ক্যান করে দিন, তাহলে আমরা আমাদের ফিডব্যাকটা কালেক্ট করতে সুবিধা হয়। একটি উপস্থাপনা আমরা সুবিধা এবং আমার অনুভব থেকে মনে হচ্ছে যে আমি যখন ভর্তি হয়েছি আপনাদের থেকে ভালো লেগেছে। চেয়ারপারসন যিনি তাকে কিছু বলতে পারেন, কিন্তু তিনি যাই বলুন না কেন, যে বক্তব্য সামনে এসছে বা উপস্থাপিত হয়েছে তাকে সামনে যাওয়ার বোঝা গেল সেই বক্তব্য নিজের গুণেই সকলের মদত দেয়। ফলে এই বিষয়ে আমার কথা না বলারই আমি অন্য একটি কথা বলবো, যে যেটি এই আলোচনা সভা
বিষয় ভারতীয় জ্ঞান পরম্পরায় যে দেশ বিভাজন করে তার প্রভাব কিভাবে আসলো আমাদের সমাজে, সংস্কৃতি, সাহিত্যে। তো খেলা সংস্কৃতির একটা পর্যায়ে একটা ছাপ সংস্কৃতি থেকে যায়। চমৎকার ভাবে কার্যক্রম বললে আমার শুধু কবির কথা মনে পড়ছে, রাখাল ছেলের একটি কবিতা লিখেছিলেন দুষ্কর্মী। খেলা আমাদের গান গাওয়া হয়, খেলা লালন চর্চা, সারাটা খেলতে পারি চাইলে তো বসা। এই দিয়ে শেষ হয়েছিল কবিতাটা। মাঝখানে আরো একটি অপূর্ব লাগছে, আমার সাথে করতে খেলা, করতে খেলা, প্রভাত খাওয়া ভাই, সর্ষে ফুলের পাবলি মিলে ডাকছে বলে। 1927 খ্রিস্টাব্দে রাখাল বাবুকে এই কবিতা প্রকাশিত হয়। 1905, 1947, 1971 মাঝখানে সময় 1927, অর্থাৎ খেলা ভারতীয় জ্ঞান পরম্পরায় বিষয়। তো ভারতীয় জ্ঞান পরম্পরায় খেলাই তো সব ছিল। আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন যদি বলা হয়, সেখানেও তো ওই কৃষ্ণ রাখাল ছেলেদের সঙ্গে খেলতে যাচ্ছে, তাকে নিয়ে কত জায়গায় আলোচনা। মহাভারত, রামায়ণ সেটাও তাই। খেলাকে একটা চমৎকারভাবে ব্যাখ্যা করা হলো আজকের এই বক্তব্যে, নিশ্চয়ই সকলের কাছে মনে হয়েছে। ঔপনিবেশিকতাবাদ যেভাবে আমাদের ভারতীয় সমাজ, সাহিত্য, সংস্কৃতিকে প্রভাবিত করেছিল, তা সমাজ এবং সংস্কৃতিতে নানাভাবে বহু স্বর তৈরি করেছিল। বাংলা সাহিত্যের অন্তর্মহলে যারা নিরন্তর চর্চা করেন, যাত্রা করেন, তারা নিশ্চয়ই বিষয়টাকে আরো ভালো করে বলতে পারবেন যে সাহিত্যের মধ্যে সেই বহুস্বরটা ধরা পড়েছে কতখানি, বা কোন পর্যায়ে আসার পর আধুনিকতার কোন পর্যায়ে এসে আমরা বহুস্বরকে পেলাম। কিন্তু ভারতীয় জ্ঞান পরম্পরাকে ধারণ করে রেখেছিল যে কীর্তন, যে গীতিকা, যে ভালোবাসা, সেই সবগুলো একটা সময় বিলীন হয়ে গেল। আর আজকে নবীকরণের যে তাৎপর্য আমরা দেখতে পাই, পৃথিবীতে বহু দেশ কিন্তু তাদের সকলের ভাষা যেমনি এক হয়ে যাচ্ছে, যে ভাষা এবং ভাষ্য বহুস্বর থাকছে না, একীভূত হয়ে যাচ্ছে। তার বিপদ কোথায় সে সব নিশ্চয়ই সেমিনারের বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। আজকে এই হাজি আলী খান কলেজে এসে নতুন অভিজ্ঞতা হলো। কলেজ কর্তৃপক্ষ, কলেজের পরিচালনা সমিতির মাননীয় সভাপতি আছেন, অধ্যক্ষ মহাশয় আছেন, সকলকে আমার পক্ষ থেকে নমস্কার। এই চমৎকার সভা আয়োজন করে আমাদের জ্ঞান চর্চার দিগন্তকে আরেকটু এগিয়ে দেওয়া, প্রসারিত করে দেওয়ার জন্য দ্বিজেন্দ্রলাল কলেজের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এই কলেজ কর্তৃপক্ষকে এবং উপস্থিত সকলকে দ্বিজেন্দ্রলাল কলেজে আসার জন্য নিমন্ত্রণের জন্য আমার